আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ধ্বনিতত্ত্ব এটা শুরু করব। তো তাহলে চলো শুরু করি। ধ্বনিতত্ত্ব অধ্যায়ে আমাদের প্রথমেই আছে বাকযন্ত্র। বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে আমরা প্রত্যঙ্গ, মানব শরীরের যে প্রত্যঙ্গের সাহায্যে আমরা ধ্বনি উচ্চারণ করি, ধ্বনি উৎপাদন করি, সেই যন্ত্রগুলোকে বাকযন্ত্র বলে। তো তাহলে এখানে দেখো আমাদের এই বাকযন্ত্রের মধ্যে কোন কোন প্রত্যঙ্গগুলো রয়েছে। দেখো, বাকযন্ত্রের এলাকা বিস্তৃত। এর মধ্যে রয়েছে ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নাসিকা, নিচের চোয়াল, দাঁত, তালু, গলনালী। এছাড়াও রয়েছে মধ্যচ্ছদা ও চিবুক। এটুকু হচ্ছে আমাদের অবজেক্টিভে আসতে পারে যে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ কিংবা কোনটি বাকযন্ত্রের অংশ নয়, তখন এই অপশনগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তো আমরা তো বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উৎপাদন করি। ধ্বনি আবার দুই প্রকার থাকে, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। তো আমরা শুরুতে স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করি। স্বরধ্বনি হচ্ছে সেই সকল বাকধ্বনি যারা উচ্চারণের সময় ফুসফুস থেকে আগত যে বাতাস, সে বাতাস মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না। অর্থাৎ আমরা যখন স্বরধ্বনি উচ্চারণ করি তখন আমাদের ফুসফুস থেকে মুখের পর্যন্ত যে বাতাস আগত হয় তার সেখানে কোনো বাধাপ্রাপ্ত হয় না। আমরা খুব সহজভাবে সে স্বরধ্বনি উচ্চারণ করতে পারি। স্বরধ্বনির উচ্চারণের আবার কিছু নিয়ম রয়েছে। স্বরধ্বনি উচ্চারণের জন্য আমরা সাধারণত তিনটি বিষয়ের দিকে খেয়াল করি, যে আমাদের জিভের উচ্চতাটা কোন স্বরধ্বনির ক্ষেত্রে কতটুকু হয়, কিংবা জিভের অবস্থান কোথায়, তার উপর ভিত্তি করে আমরা স্বরধ্বনিগুলোকে ভাগ করে থাকি। এবং ঠোঁটের আকৃতি কীরকম হয়, ঠোঁট গোলাকৃতির থাকে নাকি বিস্তৃত থাকে, তার উপর ভিত্তি করে আমরা স্বরধ্বনিকে ভাগ করি। তাহলে চলো দেখি আমাদের এই তিনটি বিষয় কিভাবে আমাদের স্বরধ্বনিকে বিশ্লেষণ করে কিংবা প্রভাব বিস্তার করে। দেখি, জিভের যে অংশের সাহায্যে আমরা স্বরধ্বনি উচ্চারণ করি সেই অংশকে গুরুত্ব দিয়ে স্বরধ্বনিগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে: সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ স্বরধ্বনি। মানে জিভের অবস্থান অনুযায়ী। আমি একটু বোঝাচ্ছি এখানে। দেখো, জিভের সামনের অংশ দিয়ে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করি সেটা হচ্ছে আমাদের সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি কারা? রস্বই, এ, এ। এই স্বরগুলো আমরা দেখো উচ্চারণ যখন করবে ই, এ, এ, এই উচ্চারণগুলো আমরা জিভের সম্মুখ অঞ্চল দিয়ে করি। জিভের যে একদম সম্মুখ ভাগ আছে ওই ভাগ দিয়ে আমরা এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করি। এই জন্য আমাদের এই স্বরধ্বনিগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। মধ্য স্বরধ্বনি হচ্ছে আমরা জিভের সামনে কিংবা পেছনে না, জিভের মাঝখান দিয়ে, মধ্য জায়গা দিয়ে যে আমরা যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করি সেগুলো হচ্ছে মধ্য স্বরধ্বনি, যেমন স্বরেয়া। আর পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে স্বরে অ, ও এবং হ্রস্ব উ। অবজেক্টিভের জন্য আসতে পারে যে সম্মুখ স্বরধ্বনি কোনগুলো, মধ্য স্বরধ্বনি কোনগুলো এবং পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো, এইগুলো আমরা একটু খেয়াল রাখবো। এরপরে আসি জিভের উচ্চতা অনুযায়ী আবার স্বরধ্বনিগুলোকে উচ্চ, নিম্ন, উচ্চ, মধ্য, নিম্ন, মধ্য স্বরধ্বনি নির্বাচন করা হয়েছে। তো উচ্চ স্বরধ্বনি কোনটা, আমি দেখো এইগুলো আমি তোমাদের বোঝানোর জন্য বোঝাচ্ছি যে উচ্চ স্বরধ্বনিটা কিভাবে বলছে, যে জিভ যখন সবচেয়ে উপরে ওঠে তখন। কিন্তু আমাদের আসলে বহু নির্বাচনের জন্য লাগবে হচ্ছে কোন স্বরধ্বনির মধ্যে কোন কোন বর্ণ রয়েছে। মানে উচ্চ স্বরধ্বনির মধ্যে কে আছে, রস্বই আর হ্রস্ব, কিংবা নিম্ন স্বরধ্বনির মধ্যে কে কে আছে, স্বরেয়া, এ, অথবা উচ্চ মধ্য স্বরধ্বনির মধ্যে কারা কারা আছে, এ, ও। নিম্ন মধ্য স্বরধ্বনির মধ্যে আছে এ, ও। হ্যাঁ, দেখো এইগুলো আমাদের বহু নির্বাচনের জন্য আসবে। আর এখানে যে ব্যাখ্যাটুকু লেখা আছে এটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে লেখা হয়েছে। দেখো এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে এ, এ কিন্তু উচ্চ মধ্য স্বরধ্বনির মধ্যেও আছে, আবার নিম্ন মধ্য স্বরধ্বনির মধ্যেও আছে। আবার ও, এই শব্দটা আমাদের উচ্চ মধ্য স্বরধ্বনির মধ্যেও আছে, নিম্ন মধ্য স্বরধ্বনির মধ্যে আছে। তো তোমরা কনফিউজ হয়ে যাবে না যে আমাদের বহু নির্বাচনিত অপশনে কিভাবে থাকবে। অপশনে এমনভাবে থাকবে যে দুইটা কখনোই পাশাপাশি দিবে না। যদি তোমার উচ্চ মধ্য স্বরধ্বনি জানতে চায় তখন তোমাকে এ, ও বা রস্বই দিবে। অথবা যদি বলে যে ও নিচের কোন স্বরধ্বনি, তখন এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশন দিবে, যে নিম্ন মধ্য স্বরধ্বনি নাকি বাকি অপশন দিবে। কিন্তু যেগুলো কন্ট্রাস্ট, যেগুলোর মধ্যে দুইটা অপশনই আছে, এরকম কন্ট্রাস্ট দিবে না। সেই জন্য তোমরা মনে রাখবা যে কোনটার মধ্যে কোন স্বরধ্বনি পড়ে, তাহলে তুমি বুঝতে পারবা পরীক্ষা আসলে। আচ্ছা, এরপরে আমরা যাই একটু ঠোঁটের অবস্থার দিকে। এতক্ষণ আমরা জিভের অবস্থার উপরে ভিত্তি করছি আমাদের স্বরধ্বনিগুলোকে, এখন আমাদের ঠোঁটের অবস্থার উপরে ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়।
গোলাকৃত এবং অগোলাকৃত। মানে যখন আমাদের ঠোঁট কোনো স্বরধ্বনি উচ্চারণের জন্য গোলাকৃতি ধারণ করে তখন আমরা সেটাকে বলি গোলাকৃত স্বরধ্বনি। যেমন স্বরে অ, ও, রস্য। আবার যখন কিছু স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে ঠোঁট কিন্তু গোল হয় না, কিছুটা চওড়া হয়, কিছুটা বিস্তৃত হয়, এই ধরনের স্বরধ্বনিগুলোকে আমরা বলি অগোলাকৃতি স্বরধ্বনি। যেমন রস্য। এবার আসি হ্রস্ব এবং দীর্ঘ স্বর সম্পর্কে। হ্রস্ব ও দীর্ঘ স্বর বলতে মানে একটা স্বরধ্বনি উচ্চারণের জন্য বেশি সময় লাগে নাকি মাংসপেশিতে, চোয়ালের যে মাংসপেশি যেখান দিয়ে আমরা উচ্চারণ করি সেখানে বেশি চাপ পড়ে নাকি সামান্য চাপ পড়ে, এইসবের উপর ভিত্তি করে হ্রস্ব বা দীর্ঘস্বর করা হয়। কিন্তু বাংলা ভাষায় আমাদের লিখিত যে বাংলা ভাষা, এটা ছাড়া আমরা যে কথা বলি সাধারণ স্বর আমাদের সব স্বরই হ্রস্ব স্বর। কিন্তু কিছু লিখিত ভাষায় আমাদের লিখিত ভাষার কিছু বর্ণ রয়েছে যেগুলো আমাদের দীর্ঘ বর্ণ, সেগুলো আমাদের উচ্চারণে একটু দীর্ঘ। যেমন ধরো দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, এই টাইপের এইগুলো যখন আমরা কোনো শব্দে দেখতে পাই, কোনো বর্ণে দেখতে পাই, তখন আমরা সেগুলোর উচ্চারণটা একটু দীর্ঘ করলেও আমাদের কিন্তু অর্থ একই থাকে। কিন্তু ইংরেজি শব্দে এই যে যে হ্রস্ব আর দীর্ঘ, এটার পার্থক্যটা কিন্তু খুবই ব্যাপক। হ্যাঁ, যেখানে ইংরেজিতে হ্রস্ব মানে স্লো, খুব ফাস্ট সাউন্ড হয়, হ্যাঁ, সময় কম নেয়, সেই সব জায়গায় উচ্চারণ যায়। যেমন দেখো বিট, এটা আমরা খুব দ্রুত বলছি বিট। আর এইখানে যেটা বিইএটি, এটা আমরা একটু সময় নিয়ে বলতেছি, যেমন যে বিট, ঠিক আছে, এটা হচ্ছে বিট আর এটা হচ্ছে বিট। হ্যাঁ, এই দুইটার উচ্চারণে যেমন পার্থক্য আছে, তার পাশাপাশি এই দুইটার অর্থটাও কিন্তু পুরোপুরি ভিন্ন। এইখানে ইংরেজি শব্দে যেমন হ্রস্ব এবং দীর্ঘ স্বরের পুরো শব্দই ভিন্ন হয়ে যায়, ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, সেই জায়গায় বাংলা ভাষায় এরকম নেই। বাংলা ভাষায় কিছু লিখিত বর্ণ রয়েছে যেগুলো দীর্ঘ, কিন্তু তাদের অর্থ কিন্তু একই থাকে। আচ্ছা, এরপরে আমরা আসি কোমল তালুর অবস্থা। দেখো এইখানে কিন্তু অনেক বড় ব্যাখ্যা লিখেছে সবগুলো। হ্যাঁ, এত বড় ব্যাখ্যা কিন্তু আমাদের প্রয়োজন নেই। আমরা বাংলায় কি লিখি, আমরা বহু নির্বাচনের জন্য আমরা এগুলো পড়ি, সেই জন্য আমাদের মেইন টপিকটা পড়লেই হয়ে যাবে। তো দেখি আমরা একটু কোমল তালুর অবস্থার উপর ভিত্তি করে আমাদের স্বরধ্বনিগুলোকে আবার কিছুটা ভাগ করছে। তো এই কোমল তালুর অবস্থানের উপর ভিত্তি করে আমাদের এই স্বরধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যখন কোমল তালুটা উপরে উঠে গিয়ে নাক দিয়ে বাতাস বেরোনোর পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়, এরকম যখন হয়, আমরা এরকম যেসব শব্দ উচ্চারণ করি সেই সব শব্দকে আমরা মৌখিক স্বরধ্বনি বলি। মানে মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোমল তালু উপরে উঠে গিয়ে নাক দিয়ে বাতাস বের হওয়ার পথ বন্ধ করে দেয়। কিন্তু অনুনাসিক স্বরধ্বনি যেগুলো, এই স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের যে কোমল তালু সেটি নিচে নেমে যায় এবং স্বরধ্বনির উচ্চারণে আমাদের নাক আর মুখ দিয়ে একসাথে বাতাস বের হয়। দেখো এই কারণে স্বরধ্বনি মৌখিক স্বর এবং অনুনাসিক স্বরকে দুইটা আলাদা রূপে বিভক্ত করলেও এখানে দেখো আমরা একটু যদি খেয়াল করি যে স্বরধ্বনিগুলো কারা কারা আছে, এখানে মৌখিক স্বরধ্বনিতে আছে রস্যই এ, এ, স্বরে আ, স্বরে অ, ও, রস্য। এবং অনুনাসিক স্বরধ্বনিতেও কিন্তু একই জিনিসগুলোই আছে, শুধুমাত্র ভিন্নতা হচ্ছে এখানে দেখো চন্দ্রবিন্দু নেই। মানে হচ্ছে এইখানের যে অনুনাসিক স্বরধ্বনিগুলো, এটাকে আমরা উচ্চারণের সময় একটু জোর দিয়ে উচ্চারণ করি, কিন্তু যখন আমরা মৌখিক স্বরধ্বনি উচ্চারণ করি তখন আমরা হালকাভাবে উচ্চারণ করি। যেমন একটু এখানে দেখি যে বাধা, এইখানে হচ্ছে স্বাভাবিকভাবে উচ্চারণ করছি বাধা, আর এইখানে যখন উচ্চারণ করছি একটু জোর দিয়ে বাধা। এবং দেখো এই যে অনুনাসিক স্বরধ্বনির যে চন্দ্রবিন্দু হয়েছে, এটার কারণে কিন্তু এখানে অর্থও ভিন্ন হয়ে গেছে। এইখানে বাধা মানে বিপত্তি, এইখানে বয় চন্দ্রবিন্দু থাকার কারণে যে বাধা করছে, এটা মানে বাধা মানে বন্ধন দিয়ে আবদ্ধ করা, কোনো কিছুকে বাঁধি যখন আমরা সেটাকে বাধা বলে। আবার দেখো এরা, এই এরাটা যখন আমরা স্বাভাবিকভাবে মৌখিক স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করছি, আমরা সাধারণ লোকজন বোঝাতে এরা ব্যবহার করি। যখন আমরা এই এরার এখানে এর স্বরধ্বনিটা চেঞ্জ করে অনুনাসিকে চলে যাই, চন্দ্রবিন্দু দেই, তখন এরা বোঝায় সম্মানীয় ব্যক্তিবর্গের ক্ষেত্রে আমরা এটা বোঝাই। তারপরে দেখো এই যে কুড়ি, রস্যৌ দিয়ে যখন আমরা কুড়ি স্বাভাবিকভাবে বোঝাচ্ছি মৌখিক স্বরধ্বনি, তখন আমরা কুড়িকে একটা সংখ্যা মানে 20, 20কে আমরা কুড়ি বলছি। কিন্তু যখন আমরা চন্দ্রবিন্দু দিচ্ছি তখন আমাদের অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে। কুড়ি বলতে আমাদের ফুলের কলি, মানে ফুলের একদম ছোট অবস্থায় যেটা থাকে ওটাকে আমরা বলি ফুলের কলি, আমরা সেটা বোঝাচ্ছি। তো আমাদের এখান থেকে কিভাবে আসবে যে এই যে ধরো এরকম আসতে পারে যে নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি, ধরো কোনো একটা চন্দ্রবিন্দু দিয়ে থাকলো আর বাকিগুলো মৌখিক স্বরধ্বনি থেকে থাকলো। অথবা আরেকভাবে আসতে পারে যে বিধি,
বিধির নিচের কোন বিধি মানে সঠিক উচ্চারণ করা, ধরো বিদ্ধ করা, বলতে পারি যে বিদ্ধ করার জন্য নিচের কোন শব্দটি সঠিক, এই বিধিও থাকতে পারে, এই বিধিও থাকতে পারে। এটা বানানের ক্ষেত্রেও খুব কাজে লাগে যে নিচের কোন বানানটি সঠিক এই অর্থের জন্য। সেই কারণে আমরা এই ছকটা ভালো করে পড়বো। এবার আমরা আসি ব্যঞ্জনধ্বনি সম্পর্কে। ব্যঞ্জনধ্বনির যদি সহজভাবে আমরা একটা সংজ্ঞা দিতে চাই, তাহলে এটা সংজ্ঞা এরকম ভাবে দেওয়া যায় যে যেসব বাগধ্বনি উচ্চারণের ক্ষেত্রে ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে বাধা প্রাপ্ত হয় তাদেরকে আমরা ব্যঞ্জনধ্বনি বলি। তো ব্যঞ্জনধ্বনির উচ্চারণ আবার দুটি বিষয় আমরা খেয়াল করি যখন উচ্চারণ করি, ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান এবং উচ্চারণ রীতি। উচ্চারণ স্থানটা বলতে আমরা বোঝাচ্ছি যে ব্যঞ্জনধ্বনি কোন কোন বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হচ্ছে সেটাকে আমরা উচ্চারণ স্থান বলি, এবং এই ব্যঞ্জন ধ্বনিটা আমরা কিভাবে উচ্চারণ করছি সেটাকে বলা হচ্ছে উচ্চারণ রীতি। এই সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত এখন আলোচনা করব। উচ্চারণের স্থানের উপর ভিত্তি করে আমরা ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয়েক ভাগে ভাগ করতে পারি। দেখো, দ্বিওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, প্রতিবেষ্টিত, দন্তমূলীয়, তালব্য, জিহ্বামূলীয় এবং কণ্ঠনালীয় ধ্বনি। আচ্ছা, এই শব্দগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, যদিও এই শব্দগুলো দাঁত ভাঙা, কিন্তু আমরা এটা বুঝলেই খুব সহজ হয়ে যাবে। একটু দেখি আমরা। দেখো, প্রথমে আমরা দ্বি ওষ্ঠ সম্পর্কে জানি। দ্বি ওষ্ঠ, ওষ্ঠ মানে কি? ঠোঁট। এই যে দ্বি ওষ্ঠ, দেখো এখানে ছবিতে দেখাচ্ছে, এই যে দুই ঠোঁটের মাধ্যমে, এটা দেখি একটু, দুই ঠোঁটের অর্থাৎ উপরের আর নিচের ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করি সেগুলোই দ্বি ওষ্ঠ। খুব সিম্পল যে আমরা ঠোঁটের সাহায্যে, দুই ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো, যেমন কোনগুলো দেখো, প, ফ, ম, তোমরা এগুলো নিজে নিজে উচ্চারণ করো। যখন উচ্চারণ করতে যাবে দেখবে আমাদের দুই ঠোঁট কিন্তু লাগতেছে, দুই ঠোঁট লেগে আমাদের এই শব্দগুলো উচ্চারণ হচ্ছে। এই শব্দগুলো যখন শব্দের শেষে থাকবে, যেমন দেখো তাপে, এখানে প শেষে আছে, লাফ, নাম, সবগুলোতে কিন্তু এই প ফ মটা শেষে আছে, এবং এই শব্দগুলোকে আমরা বলতেছি দ্বি ওষ্ঠ শব্দ। তো পরীক্ষা আসতে পারে যে নিচের কোন শব্দগুলো দ্বি ওষ্ঠ শব্দ, এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে প ফ ম এই শ্রেণীর যে ধ্বনি যারা আছে তারা হচ্ছে দ্বিওষ্ঠ ধ্বনি। তাহলে আমাদের এইটা মুখস্থ রাখা বেশি ইম্পর্টেন্ট যে দ্বিওষ্ঠ ধ্বনি কোনগুলো, প ফ ম। দেখো আর একটু খেয়াল করো, এখানে হসন্ত দেওয়া আছে, এটাও অবশ্যই খেয়াল রাখবা। আচ্ছা, এরপরে আমরা যখন দেখি দন্ত, দন্ত কোনগুলো? দন্ত মানে কি? দেখো, দন্ত মানে দাঁত। এই যে দেখো এখানে, এই যে এই দুইটাকে আমরা দন্ত বলতেছি। তো জিভের সামনের অংশ দ্বারা উপরের পাটি দাঁতে নিচের অংশকে স্পর্শ করে দন্তধ্বনিগুলো উচ্চারণ করে। আচ্ছা, একটু বুঝি। আমরা জিহ্বা যখন আছে, জিহ্বার সামনের অংশ, সামনের অংশ দিয়ে যখন আমাদের উপরের যে দাঁত, উপরের পাটি দাঁতের নিচে, উপরের পাটি দাঁতের নিচের অংশে লাগে, আমরা একটু উচ্চারণ করে দেখো তাহলে বুঝতে পারবা। ত, থ, দ, উচ্চারণ করো, কি কোথায় লাগে দেখো তো, জিহ্বাটা উপরের দাঁতের নিচের অংশের সাথে লাগতেছে, সেই জন্য আমাদের এই শব্দগুলোকে বলতেছে এগুলো দন্ত শব্দ। যেমন মত, পথ, পদ, স্বাদ, এই শব্দগুলো এখানে ত থ দ, এই যে এটা ইম্পর্টেন্ট যে ত থ দ ধ্বনিগুলো হচ্ছে দন্তধ্বনি। তাহলে পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট যে ত থ দ ধ, এটা হচ্ছে দন্তধ্বনি। এরপরে দন্তমূলীয় ধ্বনি কোনগুলো, এটা কিভাবে উচ্চারণ হয় দেখো, জিহ্বার সামনের অংশ এবং উপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে দন্তমূলীয় ধ্বনি উচ্চারণ হয়। আগে একটু দেখি, তারপরে আমরা বুঝতে পারবো। দন্তাস্য, মূর্ধন্য, র, ল, এটা হচ্ছে কি, আমাদের উপরের যে দাঁত, উপরের দাঁতের মাঝখানের অংশে কিন্তু আমাদের জিহ্বাটা লাগছে। ঠিক আছে, খেয়াল করলে দেখতে পাবো, যেমন কাস্তে কিংবা দান, ঘর, ল, দল, এই শব্দগুলো হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। দেখো, এখন কনফিউজ হয়েও না, শব্দের শেষে যেগুলো আছে আমাদের সেইগুলোতে, সেগুলোর জন্য আমরা সেই উচ্চারণ করি, যেমন দান, ঘর, দল, এখানে দন্তমূলীয় ধ্বনি কোনগুলো, ন, র কিংবা ল। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই শব্দগুলো মনে রাখা, যে নিচের কোনগুলো, কোন ধ্বনিগুলো দন্তমূলীয় ধ্বনি। হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে আমরা যে এই যে এটাকে আমরা কি উচ্চারণ করি, এই নটাকে দন্তন্য, কিংবা এই যে শটা আছে, এই শটাকে আমরা কি উচ্চারণ করি, দন্তস্ব। আচ্ছা, এটাকে যদিও আমরা দন্তন্য কিংবা দন্তস্ব উচ্চারণ করি, কিন্তু আসলে কিন্তু এটা দন্তধ্বনি নয়। এরা এখানে দন্তধ্বনি বলতে আমরা এই যে এই চারটাকে বোঝাচ্ছি, ত থ দ ধ, কিন্তু ন কিংবা স দন্তধ্বনি নয়। কেন? উচ্চারণ যখন করবা শুধু ন কে উচ্চারণ করো। ন উচ্চারণ করলে দেখবা যে তোমার জিহ্বাটা দাঁতের মূল, মানে উপরের পাটি দাঁতের মূল, মূল বুঝতে পারছো? মূল মানে হচ্ছে দাঁতের গোড়াটা, যেখানে ওইখানে আমাদের জিহ্বার জিহ্বার যে অগ্রভাগ এটা হচ্ছে মিলিত হচ্ছে। এটা কিন্তু দাঁতের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি দেখো, স, ন,
এগুলো আমাদের উপরের অংশের সাথে জুড়ছে, এই জন্যই এই শব্দগুলোকে আমরা দন্তমূলীয় বলি, মানে দাঁতের মূলের অংশের সাথে যুক্ত হচ্ছে, যেখানে আমাদের জিহ্বাটা যার সাথে টাচ করতেছে সেই অংশটার নামই আমরা সেই ধ্বনিতে দিচ্ছি। দেখো যখন আমরা ত থ ধ্বনি বলছিলাম, এখানে জিহ্বাটা দাঁতের সাথে টাচ করছিল, উপরের পাটি দাঁতের সাথে, সেজন্য এটাকে নাম দিয়েছিলাম দন্ত। আবার যখন আমরা প ফ উচ্চারণ করছিলাম, তখন আমাদের ঠোঁটের সাথে টাচ করতেছিল, ঠোঁট, দুইটা ঠোঁট টাচ করছিল। দন্তমূলীয় জিহ্বাটা দাঁতের মূলের সাথে টাচ করতেছি, সেই কারণে আমরা এটার নাম দিছি দন্তমূলীয়। এরপরে আসি তালব্য দন্তমূলীয়। এটা কি? জিহ্বার সামনের অংশ যখন উপরের শক্ত তালু স্পর্শ করে। উপরের শক্ত তালু মানে কি? তোমার মুখের উপরের, দেখো জিহ্বাটা উপরের দিকে, মুখের অংশটা, সেটাকে আমরা উপরের তালু তালু বলি। যেসব ধ্বনি শক্ত তালু স্পর্শ করে তাদেরকে আমরা বলতেছি তালব্য দন্তমূলীয়। যেমন টাক, কাঠ, ডাল, ঢাকা, এইসব শব্দে ট ঠ ড ঢ এই ধ্বনিগুলো, এরা কিন্তু তালব্য দন্তমূলীয় ধ্বনি। তাই আমাদের মনে রাখতে হবে যে তালব্য দন্তমূলীয় ধ্বনি কোনগুলো, ট থেকে ট বর্গীয় যে ধ্বনিগুলো আছে, মানে ট ঠ ড ঢ, এরা সবাই তালব্য দন্তমূলীয় ধ্বনি। তালব্য ধ্বনি কোনগুলো? যার জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে উচ্চারিত ধ্বনিগুলো হচ্ছে তালব্য ধ্বনি। যেমন চ, ছ, জ। জিভটা কিছুটা কিন্তু এখন দেখো একদম জিহ্বার মাথার অংশটা কিন্তু আমাদের স্পর্শ করতেছে না, মাথার অংশ থেকে একটু পিছিয়ে মাঝের কিছুটা সামনের অংশ আমাদের হচ্ছে তালুর সাথে, শক্ত তালুর সাথে স্পর্শ করতেছে এই ধ্বনিগুলো উচ্চারণ করতে, সেই কারণে এটা তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি কোনগুলো? চ, ছ, জ, ঝ, তালবস্য। এরপরে আসি জিহ্বামূলীয় ধ্বনি। জিহ্বামূলীয় হচ্ছে জিভের পেছনের অংশ। এবার জিভের পেছনের অংশ উঁচু হয়ে আল জিভের মূলের কাছাকাছি যে নরম তালু সেটা স্পর্শ করছে। খ, গ। দেখো এটা উচ্চারণ করলে তুমি বুঝবে পিছনের, দেখো জিহ্বার যে গোড়া অংশ একদম পিছে, ওই অংশগুলোকে টাচ করছে, ওই অংশগুলো আলজিভ হচ্ছে আমাদের জিহ্বার গোড়ার দিকে একটা ছোট জিহ্বা আছে, ওটাকে আলজিভ বলে। তো ওইখানের যে নরম তালু সেখানে স্পর্শ করতেছে। উচ্চারণ করে দেখো খ, ক, গ, ঘ, উ, মানে ক বর্গীয় ধ্বনি। ক বর্গীয় যারা ধ্বনি সবাই জিহ্বামূলীয় ধ্বনি। দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন আছে যে জিহ্বামূলীয় ধ্বনিগুলোকে আমরা কণ্ঠধ্বনিও বলি। এরপরে আসি কণ্ঠনালীয় ধ্বনি। কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে যে উচ্চারিত ধ্বনি সেগুলো হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি। আচ্ছা, এটা বোঝা এত দরকার নেই। কণ্ঠনালীয় ধ্বনি একটাই আছে ব্যঞ্জন বর্ণে আমাদের, সেটা হচ্ছে হ। হ কে আমরা কণ্ঠনালীয় ধ্বনি বলছি। দেখো এই যে আমাদের এত বড় ব্যাখ্যা, এই পুরো ব্যাখ্যা তুমি যদি না পড়তে চাও তার শর্টকাট হচ্ছে এই ছকটা। এই সারণী 2 এর মধ্যে আমাদের কোন ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান কোথায় সেটা স্পষ্ট করে সুন্দর করে লেখা আছে। তোমরা যদি এই চকটা ভালো মতো ঠিকঠাক ভাবে পড়ো তাহলে তোমাদের অবজেক্টিভের জন্য এনাফ। তো আজকে এই পর্যন্তই আমি রাখি, বাকিটুকু আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা বলবো। এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ।